ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের ভৌতিক গল্প, শিশির কুমার মজুমদারের কলমে ফ্রান্সিসের অভিশাপ। বসুস কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাতার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের উপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস তাতে সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হওয়ার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মার্টের কেরানি রামরতন বাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, ও হে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছো? কত ছাড়বে বলো তো? রামরতন বাবু একটু থমকে গেলেন, বললেন, বোসবাবু, আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়া একটা কর্তব্য। ওটা জন সেবাস্টিনের বাড়ির জিনিস। অবাক পরমেশবাবু বললেন, তাতে কি? সাহেবি বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরো কত। জন সেবাস্টিনের জিনিস হলে তো আরো ভালো। ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না, 100-150 বছরের পুরনো হবে। তাই তো হবে, বললেন রামরতন বাবু। সঠিক বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সেবাস্টিন লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য বহু লোকে সর্বনাশ করেছিল। পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু সেই পয়সা না, পাপের পয়সা, সেই পাপের পয়সা নাকি বেশি দিন ভোগ করতে পারেনি। একথা শুনেই পরমেশবাবু হাসলেন, বললেন, তাতে কি? লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো আর আয়না তার পাপের ছায়া পড়েনি যে তার থেকে ফুটে ফুটে উঠবে। ও আমি আয়না কিনবো, অমন একটা গল্পের নায়কের আয়না। দাও, বুঝে বেচতে পারলে অনেক লাভ রাখতে আমি পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাকি হলো না, নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতন বাবুকে বললেন, ওহে, ওটা এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। ভালো কথা, তুমি যেন তখন কি সব আরো বলতে গিয়ে বললে না মনে হলো। ও এখন বলো তো, কি রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে? রামরতন বাবু বেশ ভয়ের সঙ্গেই বললেন, কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্যই জানি নে। যে বাড়িতে থাকে ওই আয়নাটা, সে বাড়ির এক বুড়ি বলেছিল ওটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি এক ভয়ঙ্কর জাদু আছে, যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন,
ওহে, ওই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও আমাকে। যা খরচ লাগে তা আমি দিয়ে দেব। জানো তো, যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিয়াস হবে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিনের নাম, আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো হে। ভালো কথা, ওই জন সেবাস্টিন লোকটা বা কে ছিল? কোথায় থাকতো সে? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌড়াতে একসময় নৌকা চলাচল নাকি বন্ধ হওয়ার উপক্রম ছিল। এই অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই করা ঘরে রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাঁচ সাফ করতে ওটাকে বিক্রি করার জন্য উপযুক্ত তৈরি করতে হবে। মাছকাশিম বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণও দাম পেতে পারেন, যদি তেমন খদ্দের কোনো এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, ওরে, সাবান জলটা গুলে আগে কাজটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে। আজ রাতের মধ্যেই ওটাকে আবার বার্নিশ করে দিয়ে যাক। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি, পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিকমতো জায়গায় রেখে ওপরের বিক্রি অনেকটা নির্ভরশীল তিনি নিজেকে মনে করেন। মনে মনে তাই আয়নাটাকে যে কথাই রাখবেন সেই কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ওঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো, চোর চোর! যেন আচমকা সে চিৎকার করে তেমনি হঠাৎই আবার যেন সে থেমে গেল। সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর একটা আ চিৎকার, সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দেই অবাকই হয়ে গিয়েছিলেন পরমেশবাবু। চারিদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছালেন। কাজের লোক হরধরও ছুটে এসে হাজির হলো, তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে সে বলল, কি হলো বাবু? বুধন যেন চেঁচালো। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে। সাবানকলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গো গো করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনি আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরধরি করে ওকে নিয়ে গিয়ে একটা পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে বলে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পাওয়ার পর বুধন ফ্যাল করে চেয়ে রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন, তেমনিভাবে এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে পরমেশবাবু আবার জিজ্ঞেস করলেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে, সামনে পেছনেও হেলে। কাঁচ সাফ করতে তুই অন্য মনস্ক হয়ে হঠাৎ নিজের মতো ছায়া দেখেই চোর ভেবে অমন চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতে ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তার ছায়াটাকে তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় বলল, বাবু, ও সিসা ভালো না, ওটা বাইরে ফেলে দিন। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, ও আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজে সাফ করব।
যা, তুই ওই ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, একে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে। যা দাওয়া লাগে আমি তা দিয়ে দেবো। যা যা, এখন শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকে সাফ করতে বললে ভাববেন, সবার আগে ঘরটাও সাফ করতে হবে। মতি, বুধন আর হলধর এরা তিনজনই আত্মীয়। ওরাই একে কাজ করতে এনেছে, কিউরিও শপের কাজ। খুব বিশ্বাসী চেনা চেনা লোক না হলে এটা সেটা প্রায় চুরি হয়ে যায়, আর চুরি মানেই তো লোকসান। এই শপের শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা ৪০ বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধ হয় চোরের আতঙ্ক ঢুকেছিল। তার ফলে আয়নায় নিজের ছায়া দেখেই সে এমন কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজে হলঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি আবার বেজায় গপ্পবাজ। আজ তো তার আবার রুগীর সঙ্গে এমন একটা ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। হেঁকে মতিকে তাড়াতাড়ি কাজ সারতে বলেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই বলল, বাবু, ও সীসা জাদু সীসা। ও সীসা আমি সাফ করতে পারবো না। মেঝের জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু ধমকে বললেন, কি বলছিস তুই? হ্যাঁ বাবু। বলল মতি। ও সীসার ভেতরে ছায়া নড়ে। একথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়ায় ছায়া নড়ছে দেখেই দুই বীরপুরুষ কাঁদ। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, ঘরের মেঝে ঠিক মতো সাফ করছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল। হলঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হৈ হৈ করে উঠলেন। বললেন, দাদা দারুণ, এখানে গল্প শুনলাম আপনার বুধনের কাছে। ও তো হলপ করে বলছে আপনার আয়নার অন্য একজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেওয়ার তা দিয়েছি, রাতে ঘুমলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হবে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এই তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভিতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আয়নাটা এমনভাবে কলকবজা আর বল বিয়ারিং এর ওপরে মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। এই না হয় বুঝলাম, কিন্তু ওই অপরিত ছায়ার ব্যাপারটা, এর কি ব্যাখ্যা দেবেন? হাসতে হাসতে চেষ্টা করে পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। আয়নায় অন্যের নড়াচড়া ছায়া পড়বে, এটা কি কোনো সম্ভব? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিশি। বললেন,
যে ব্যাখ্যায় দিন দাদা, ও আয়না দেখার মতো জিনিস। চলুন ওটা একবার নিজের চোখে দেখব, দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভেতরে। হলঘরের দরজার কাছে পৌঁছালেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক, হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, সত্যি আয়নায় জাদু আছে। মতি কোথায়? মতি, সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু এতক্ষণে পালিয়েছে। অবাক পরমেশবাবু থমকে উঠলেন। কি আবল টাবল বকছিস? আয়নায় জাদু? মোদি বানাবে কেন? বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি চুপি চুপি বাবরের সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস তুই? সে মুহূর্ত চুরি হয়ে গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ধমকি বললেন পরমেশবাবু। ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন, এই হলধর গাঁজা ভাং খাও নাকি? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। স্পষ্ট দেখেছি। মতি কোথায়? তাকে ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গেছে বুদনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো ওকে। হ্যাঁ, মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না। হলধর বলল। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার বিসিকে ডাকলেন। আসুন আসুন, চলুন জিনিসটা দেখাই। খেয়াল করেছেন, এরা এসব দেখেছে, আমি নিজে কিন্তু এখনো কিছুই দেখিনি। আর দেখবো কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা যে আমি জানি, আর জানি কিভাবে ওর মাথা ছায়াটা নড়ে এবং ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এ ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে ও পাশে। যান, একলা গিয়ে দেখুন। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া না আসতে শুরু করে। হো করে হেসে উঠলেন ডাক্তার বিশি। বললেন, মন্দ বলেননি। অমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় আবার কার ছায়া দেখা যায়। হাসতে হাসতেই পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? শেষে আপনিও কি নিজের ছায়ায় নাড়াচড়া দেখে গাউড়ে গেলেন নাকি? ব্যাপার কি? সারা শব্দ নেই কেন? তবু কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তার বিশি তো আর কাজের লোকদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন, তবে কেন তিনি অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকে তাকিয়েই মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ চোখ যেন রক্তশূন্য, আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফোরিত করে তাকিয়ে আছে আয়নার দিকে। কি দেখেছেন উনি এই আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন দুটো ছায়াই ফুটে আছে আয়নাটাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার বিশি? আপনিও আয়নার অপরে ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই। দু হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আর গাড়িতে তুলে দিন পরমেশবাবু, বাড়ি যাব, অসুস্থ বোধ করছি।
কি হলো আপনার? ব্যস্ত হয়ে বললেন পরমেশবাবু। কিন্তু কৌতূহল মনের চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? উত্তরে তেমনি কাঁপা গলায় ডাক্তার পিসি বললেন, বাড়ি যাব, আমি বাড়ি যাব। ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। ব্যাপারটা ওখানে শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসিবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার চারেক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায় শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটাই নিজের হাত দিয়ে নাড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর কোনো ছায়া দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, রে আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে, তা শুনিয়ে দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোনো রকম জানান না দিয়ে এক বৃদ্ধা মেম ঘরে ঢুকে পড়লেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনে চেয়ার টেনে বসে বললেন, আমার নাম ডরোথি সিবাস্টিন। জন সিবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সিবাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, এসেছেন ডেকে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন একটু ধীরে সুস্থে বলবেন। আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব, বিশেষ করে আয়নাটা আর জন সম্বন্ধে। কথার শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরানো জিনিস বিক্রি করেই বাঁচব। সবশেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসের জানলাম আয়নাটা তুমিই কিনেছ, তাই তোমার কাছেই এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো নিয়েছি। ওই আয়না এখন আমি মালিক, ফেরত চাইলে পাবেন না, তা জেনে রাখুন। না না, ও আর ফেরত চায় না। ওটা দিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র দুজন ছাড়া আর কেউই ওই আয়নার মুখ দেখেনি। দুজন মুখ দেখেছিল বললেন, তারা কারা? প্রথম জন সিবাস্টিন নিজে, আর দ্বিতীয় জন হলো আমার ঠাকুরদা। জন সিবাস্টিন আসলে কি করতেন? অনেক আজে বাজে কথা এর মধ্যেই আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন। শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশি। বাঙালি দাস দাসীর চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কিনেন।
দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না, টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চরের মুখের খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুটিও লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুটি ঘিরে ফেললেন। চারদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুটি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে তারা মারা পড়ল। বাড়ির মালিক নিজেই বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে ওই আয়নাটার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। একথা কিন্তু জনের কানে যায়নি। হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক, জন, জন, এ তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে চেয়েছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের ওপর। থমকে গিয়েছিলেন জন। মাটিতে পড়ে ছটপট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছা করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি, কিন্তু কি করতে কি হয়ে গেল। ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি বড়লোক হতে পারো তো তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছ কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নাটার দিকে, নিজেকে দেখতে পাবে ঠিকভাবে। কথার শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। ও কে? ওই আয়নার মধ্যে থেকেই ওরই দিকে এমনভাবে তাকিয়ে আছে। কে ও? জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি কাউকে কিছু না বলেই কোথায় চলে গিয়েছিলেন আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পর সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছেন, ঘরময় ছুটোছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোনো, আমার অতীত ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। উফ, কি বিভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ি ঘর, টাকা পয়সা, জলদস্যুর নৌকো রইল পড়ে। একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এই বংশের আর কেউ বহুদিন ব্যবহার করেনি। ওটাকে মোড়া কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এ বংশের আদি পুরুষ জনেরই এই গল্প আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। এই পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তারা জীবন পণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা শুরু করেছেন। ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওইসব বিপ্লবীদের পিছু নিলেন।
দু চারজনকে ফাঁসিতেও ঝোলালেন। সরকারে তার নাম খুব ডাক ছিল। তিনি আবার নতুন করে ঘরবাড়ি সাজালেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোবার ঘরেই নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু তিনিও সে রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখল তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে দু চার কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমনভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতেও আর কেউই ওটাকে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলেই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন, কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনেই গোটা দলটাকে গুলি করে মেরে ফেলেছিলেন। এ খবর কেউই জানত না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকেই ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নিলামওয়ালাদের ডাকতে তারা বলল ওসব বুজরুকি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বললেন এবং থামলেন বৃদ্ধা। পরমেশবাবু টাইপ মেশিন থেকে আঙুল তুলে বললেন, ধন্যবাদ, গল্প আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি? না, জন সেবাস্টিন যে সঠিক কী দেখেছিলেন তা আমাদের বংশের কারোর ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাবার আগে যা বলে গেছিলেন সে কথা তো ঠাকুরমার ডায়েরিতেই পাওয়া যায়। তা তো হুবহুব আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেরেছিলেন। আর এ তো একটার মানে হয় তার অতীত তাকে তাড়া করেছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবুই জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে এসেছেন, বললেন না তো এই আসার কারণটা কি? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ একটাই, ওই আয়নাটায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। আর তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি চাই না অন্য আর কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আমার ব্যবসায় পুরনো জিনিস বেচাকেনা করা। যেসব জিনিসের অমন চমৎকার অতীত তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনি। ওটা আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবার তাড়া করেনি। বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিচ্ছি, বাড়ি যাবেন। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন। তাতে কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। একগাল হেসে বললেন, ওহে বস, তোমার দেওয়া বিষ্ণু আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাঙ্কস। আছে আর কিছু আর চমকে দেবার মতো? আয়নাটার কথা বললেন পরমেশবাবু। সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিশির ঘটনার পর ওটা নিয়ে আমিও ভাবছি। মনে হলো তোমাকে বলি, তাই। রে জনসন পকেট থেকে চেক বই বের করে একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তখনই তুলে নিয়ে যেতে বলে নিজেই
গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাবার আগেই চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কি দেখেছিল আয়নার মধ্যে। বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতি বা কি দেখেছিল আয়নায়? জিজ্ঞেস করেও আর জিজ্ঞেস করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল ওর। ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আপন রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নার ভাঙা কাঁচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশের সবাই বলেছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সমসাময়িক মস্তিষ্ক বিকৃত ঘটেছিল। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসেছিলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাবরের মোহরটা ও বিক্রি করতে পারেনি। তার আত্মীয় হলো হলধর, ছুটিতে বাড়িতে গিয়ে ওটা উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে কি ডাক্তার বিশি তার চিকিৎসা বিভ্রাটে মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নায় দেখতে পেয়েছিলেন? সত্যি যে কি আর তা জানা হলো না, কারণ ডাকলেও ডাক্তার আর ওই বাড়িতে আসেন না আজকাল। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। নমস্কার।